নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে। কিন্তু আজকে আনকাট রাতের গল্প কতটা আনকাট হবে বুঝতে পারছি না, কারণ গতকাল থেকে হঠাৎ করে বৃষ্টি আর তার আগে প্রচণ্ড গরম, ঠান্ডা গরম লেগে সবার যা হচ্ছে আমিও তার থেকে বাদ নই। তবে আমার একটাই সমস্যা শুধু, সেটা হচ্ছে এই নাকের কাছটা সুরসুর করছে তো হয়তো আনকাটটা আজকে কাট হতে পারে, মানে জুটতে হতে পারে যদি হঠাৎ করে হাঁচি ফাঁচি এসে যায়। তাছাড়া খুব একটা সমস্যা নেই। যাই হোক, আনকাট রাতের গল্পে আজকের গল্পটায় চলে আসি। আর একজন বাঙালির কথা আজকে আপনাদের বলবো। কত বাঙালি আছেন যাদেরকে আমরা ভুলে গেছি, ইতিহাস ভুলিয়ে দিয়েছে। মনে রাখার অবকাশ আমাদের নেই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের যুগে। আর তার সঙ্গে আছে মানুষের নানান সমস্যা, নানান ওঠাপড়া, তার মধ্যে দিয়ে বেঁচে থাকার লড়াই। যাই হোক, আজকের প্রজন্মের কাছে আরও একজন বাঙালির কথা তুলে ধরব, এবং যে বাঙালিকে প্রায় কেউ মনেই রাখেন। দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার সবাই সুন্দরবনে গিয়ে দেখতে পারে না বা দেখতে পায়ও না। সরকার চিন্তিত যে পরবর্তী প্রজন্ম বাঘ দেখতে পাবে না বলে, মানে যেভাবে বাঘ বিলুপ্ত হচ্ছে, অনেক কিছু বিলুপ্ত হচ্ছে অনেক কিছু বিলুপ্ত হচ্ছে। এই কারণে বললাম যে ডাইনোসরও তো বিলুপ্ত হয়ে গেছে। তো এই প্রজন্মে দাঁড়িয়ে যদি আমরা এখন হাউতাস করে বলি যে ডাইনোসর তো আমরাও দেখতে পাইনি, তাহলে এটা কী হবে? তো বাঘ যদি বা পশু পাখিদের যদি রক্ষা করার জন্য আমরা সঠিকভাবে সেরকম পদক্ষেপ না নেই বা সেরকম যদি একটু কঠিন না হই, তাহলে এক এক করে বিলুপ্ত হতে থাকবে। সভ্যতা, সংস্কৃতি, বাঙালি আনার মতো সব কিছুই বিলুপ্ত হয়ে যাবে। রক্ষা তো আমাদের করতে হবে। এই দেখুন, বাঘের কথাই বলছিলাম তো। বাংলার বাঘ আশুতোষ নাম আমরা শুনেছি, আমরাও দেখিনি। আমরা পড়েছি, জেনেছি, যারা দেখেছেন তাদের কাছ থেকে জেনেছি, বইয়ের মাধ্যমে জেনেছি। কিন্তু আর একজনের নামের সঙ্গে বাঘ যুক্ত ছিল, তার কথা বোধহয় অধিকাংশ বাঙালিই শোনেনি। তার কথাই আজকে আপনাদের বলব। তাকে বলা হতো ব্যাঘ্র বীর। বাঘকে বশ করেছিলেন তিনি, জঙ্গলের হিংস্র বাঘ। শুধু বাঘ কেন, বাঘ, সিংহ, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি জঙ্গলের ওই ওয়াইল্ড অ্যানিমেল যাকে বলে, তাদেরকে বশ করতে সরাসরি সম্মুখ সমরে তাদের সঙ্গে নামতেন। হ্যাঁ, খাঁচার ভেতরে ঢুকে যেতেন, এবং তার জন্য তাকে রক্তাক্ত হতে হয়েছে। কিন্তু তিনি সেই বাঘকে বশ করার চেষ্টা কখনো থামাননি। তাই তার নামের সঙ্গে যোগ হয়েছিল ব্যাঘ্রবীর। বাঘের মুখের ভেতরে নিজের হাতটাকে ঢুকিয়ে দিতেন, দিয়ে বাঘ যখন কামড় দিচ্ছে তিনি বাঘকে জড়িয়ে ধরতেন। তার কসরত, কুস্তির বিভিন্ন প্যাঁচে বাঘকে কাবু করে ফেলতেন তিনি। এই বাংলাদেশের, আমাদের এই মাটির আরও একজন লৌহ মানব, অসীম শক্তিশালী আর হিমালয় সমান সাহস নির্ভর করে তিনি হয়ে উঠেছিলেন বাংলার ব্যাঘ্রবীর শ্যামাকান্ত। হয়তো আমরা অনেকেই জানি না, যারা একটু পুরনো মানুষ, যারা ওপার বাংলায় থাকেন, তারা হয়তো চিনতে পারেন বা শুনতে পারেন। লোকমুখে নানান কীর্তি কাহিনী তো ঘুরে বেড়ায়। আসলে অবিভক্ত বাংলার বিক্রমপুরের আড়িয়াল বলে একটি জায়গায় তার জন্ম। নাম শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। 1858 এই বছরে তার জন্ম। সঠিক তারিখটা আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, মার্জনা করে দেবেন। বাবার নাম ছিল শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। তখন ত্রিপুরা অবিভক্ত ভারতবর্ষের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে, ত্রিপুরা তখন একটি অঞ্চল, এবং সেই ত্রিপুরার
হ্যাঁ, মুরাদনগরে, ত্রিপুরার মুরাদনগরের যে কোর্ট, সেই কোর্ট কাছারির সেরেস্তা ছিলেন তার বাবা শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়, শ্যামাকান্ত। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি তার শখ ছিল যে শরীরচর্চার। রীতিমতো কসরত করতেন, কুস্তি করতেন, কারণ তার মনে হয়েছিল যে বাঙালিকে সবাই ভীতু, ভীরু, কাপুরুষ, আত্মরক্ষায় অক্ষম এইসব বলে। তিনি সেই জন্য প্রবল উৎসাহ আর প্রতিবাদ হিসাবে তিনি কুস্তির আখড়ায় ভর্তি হন এবং লক্ষ্মীবাজার বলে যে অঞ্চল আছে ওই আড়িয়ালে, বিক্রমপুরে, বাংলাদেশের, সেখানে তিনি অধর ঘোষের আখড়াতে কুস্তি করতেন, মারাত্মক কুস্তি। আর পড়তেন ঢাকা কলেজিয়েট স্কুলে। মারাত্মক কুস্তি মানে একবারে মন প্রাণ ঢেলে কুস্তি। সেই সময় নাকি তিনি 2 মণ দুধের মালাই খেয়ে নিতেন প্রতিদিন। 2 মণ দুধের মালাই খেতেন প্রতিদিন সেই শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। আর স্বপ্ন দেখতেন যে একদিন দেশের সৈনিক হবেন, যুদ্ধ করবেন। কিন্তু কি করা যাবে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট তারা বাঙালি সেনাদেরকে অন্তর্ভুক্ত করছে না। যে সময়ের কথা বলছি 1860, 62, 65 এরকম সময়, তারা তো নেবে না বাঙালিদের। তখন তিনি চেষ্টা চরিত্র করতে লাগলেন যে কোনোভাবে যদি রাজ্য পুলিশ বা ওই রকম কোনো একটা জায়গায়, মানে সশস্ত্র বাহিনীতে তিনি যুক্ত হতে স্বপ্ন দেখতেন, যুক্ত হবেন। কিন্তু ভাগ্যের চাকা, কি করা যাবে, সৈনিক হওয়া হলো না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওনার বিয়েটা হয়ে গেল। যাক, বিয়ে তো হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর তিনি গেলেন ত্রিপুরাতে বেড়াতে। সেখানে বেড়াতে গিয়ে তার দেহ সৌন্দর্য আর সৌষ্ঠব দেখে আর আকর্ষণীয় ওই মাসল চেহারা দেখে তৎকালীন ত্রিপুরার শাসক মহারাজ বীরচন্দ্র মাণিক্য, সম্ভবত, হ্যাঁ, মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, তিনি খুব পছন্দ করে ফেললেন এই শ্যামাকান্ত এবং তিনি তাকে সরাসরি প্রস্তাব দিলেন যে তুমি আমার পার্শ্বচরের চাকরিতে ঢুকে পড়ো, মানে নিয়োগ দিলেন তাকে। শ্যামাকান্ত গিয়েছিলেন বিয়ের পর বেড়াতে, হয়ে গেলেন রাজার পার্শ্বচর। তো চাকরিতে যোগদান করলেন। একদিন রাজা গেলেন শিকারে, সঙ্গে গেছেন শ্যামাকান্ত। হঠাৎ করে বাঘের মুখোমুখি হয়ে গেছেন রাজা এবং শ্যামাকান্ত। সেই বাঘের সঙ্গে বীর বিক্রমে, জঙ্গলের হিংস্র বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করে সেই বাঘকে বশে এনেছিলেন শ্যামাকান্ত। আর এটা দেখেছিলেন রাজা মাণিক্য বাহাদুর। সেটা দেখার পর তিনি অবাক হয়ে গিয়েছিলেন। কি শক্তি, কি লড়াই, কি সাহস, মানে অবাক হয়ে গেছেন মাণিক্য বাহাদুর। এবং সেই বাঘ আক্রমণ করার পর রাজাকে তিনি বাঁচিয়েছিলেন। রাজার তো তাকে নানানভাবে পুরস্কৃত করলেন, সুখ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। 2 বছর ত্রিপুরাতে তিনি এই চাকরিটা করলেন। ঠান্ডা লাগার গুণ। 2 বছর চাকরি করলেন। 2 বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়ে 1876 সালে তিনি চলে এলেন বরিশালে। বরিশালে এসে বরিশাল জেলার স্কুলের ব্যায়ামাগার যেটা ছিল, শরীরচর্চার কেন্দ্র, সেখানকার প্রশিক্ষক বা শিক্ষক হিসাবে তিনি চাকরি শুরু করলেন। আর চাকরি করতে করতে তিনি সেখানে তৈরি করলেন তার আর একটা স্বপ্ন, সার্কাসের দল। নানান জায়গাতে সেই জন্তু জানোয়ারদের নিয়ে খেলা দেখাতে থাকলেন তিনি। আর সেই সময় তিনি চিতাবাঘ কিনলেন এবং সেই চিতাবাঘের খাঁচার ভেতরে ঢুকে যেতেন। জঙ্গলি হিংস্র সেই চিতাবাঘের খাঁচায় ঢুকে তাদেরকে বশে এনে
তাদেরকে দিয়ে তিনি সার্কাসে খেলা দেখাতেন। মানুষ দেখতো যে জংলি জন্তু বাঘ তার সঙ্গে একই খাঁচায় লড়াই করে তাকে বশে আনছেন শ্যামাকান্ত। ভয়ঙ্কর নাম, চারিদিকে একেবারে তোলপাড়, শোরগোল পড়ে গেল শ্যামাকান্তের নামে। এই ধরনের সার্কাস আগে কখনো কেউ দেখে। কিন্তু তিনি যে চিতাবাঘটাকে বশ করেছিলেন সেই সময় সার্কাসে 2 মাস সময় লেগেছিল। রক্তাক্ত তো হয়েছিলেন, যে জঙ্গলি বাঘকে তিনি বশে এনেছিলেন, 2 মাস লেগেছিল সময়। ঠিক আছে, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো যে হিংস্র জন্তুদের বশে এনে সার্কাস লাইভ, যা এখনকার দিনেও কেউ ভাবতে পারে না। সেই সময় 1870-80 দশকে এই সার্কাসের দল বাংলাদেশে ভয়ঙ্কর জনপ্রিয় হয়ে গেল এবং সেইভাবে তিনি খেলা দেখাতে থাকলেন। তার মধ্যে একবার ভাওয়ালের রাজা তাকে এই সুখ্যাতির খবর শুনে তাকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দান করলেন, উপহার দিলেন। এবার সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে ভাওয়াল থেকে তিনি ট্রেনে করে এসে পৌঁছালেন বাংলাদেশে। ওনার এক বন্ধু ছিল পরেশচন্দ্র ঘোষ। এই পরেশচন্দ্র ঘোষ ওনার যে বন্ধু, একসঙ্গে যারা ব্যায়াম করতেন, কুস্তি শিখতেন, তার একটা আখড়া ছিল। সেই ঢাকায় বন্ধু পরেশচন্দ্র ঘোষের আখড়ায় শিকল দিয়ে তিনি সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে বেঁধে রাখতেন। তার নাম দিয়েছিলেন গোপাল। আর সেই গোপাল ওখানে বাঁধা থাকতো, তার আগে তিনি বশে এনে ফেলেছিলেন গোপালকে। এরপর পাটনার নবাব, এই খবর চারিদিকে প্রচার হচ্ছে, সবাই জানে যে শ্যামাকান্ত মানে ব্যাঘ্রবীর, তখন নাম হচ্ছে ব্যাঘ্রবীর শ্যামাকান্ত। এবার পাটনার নবাব তাকে ডেকে পাঠালেন যে একটা বাঘিনী আছে জঙ্গলি, তার সঙ্গে কুস্তি করতে হবে, আর এই কুস্তিতে যদি তিনি জিততে পারেন তাহলে 2000 টাকা নগদ পুরস্কার। 1880-90-তে 2000 টাকা পুরস্কার যাতা ব্যাপার নয়। আর তারপরে শ্যামাকান্তর এটা তো একটা শখ, পাটনাতে চলে গেলেন শ্যামাকান্ত। সেই নবাবের বাঘিনীর সঙ্গে লড়াই করে তার মুখের ভেতরে নিজের ডান হাতটাকে ঢুকিয়ে দিয়ে জড়িয়ে ধরে কুস্তির প্যাচে কাবু করে ফেললেন সেই বাঘিনীকে এবং হারিয়ে দিলেন। বশে নিয়ে এলেন সেই বাঘিনীকে। পাটনার নবাব দেখে তো তাকে 2 আরবি ঘোড়া, 2000 টাকা এবং ওই বাঘিনীকে তাকে উপহার হিসেবে তুলে দিলেন। এই সব কিছু নিয়ে শ্যামাকান্ত আবার ফিরে এলেন, তার সার্কাসের দলও চলতে লাগলো। 1894 সালে, তার কয়েক বছর পর, তিনি বিখ্যাত সার্কাস কোম্পানি, ইংরেজ সার্কাস কোম্পানি, যার মালিক ছিলেন ফ্রেড কুক, সেই ফ্রেড কুকের সার্কাসের দলে তিনি এই ভয়ঙ্কর খেলা দেখাতে শুরু করলেন। ইংলিশ সার্কাসের হিংস্র জন্তুদের সঙ্গে একই খাঁচায় বাঙালি শ্যামাকান্ত ব্যাঘ্রবীর। সার্কাস যারা দেখতো তারা তো এবারে বিস্ময়, অবাক, মানে ওই যে খাঁচার ভেতরে ঢুকে যাচ্ছে হিংস্র জন্তুর, তার মুখের ভেতরে হাত পুরে দিচ্ছে, নানান কসরত করছে, জড়িয়ে ধরছে মুখের ভেতরে হাত ঢোকানো অবস্থাতেই, এবং মানুষ এই সার্কাস দেখে ভয় পাবে নাকি অবাক হবে, সে এক ভয়ঙ্কর অবস্থা। এভাবে সেখানে তো তার ভীষণ জনপ্রিয়তা হলো। তৎকালীন 1500 টাকা মাইনে ছিল মাসে এই ফ্রেড কুকের ইংলিশ সার্কাসে তিনি যে খেলা দেখান। 1 বছর পর তার মনে হলো যে তিনি আবার নিজের সার্কাসের দল করবেন। ফ্রেড কুকের সার্কাসের দল থেকে বেরিয়ে এসে আবার নিজের সার্কাসের দল করলেন এবং টানা 18 বছর সেই সার্কাস দল তিনি চালিয়েছেন। একবার 1897 হবে, সেই সময় রংপুরে একটা ভূমিকম্প হয়। এর মধ্যে সেই ভূমিকম্পে, ভয়ঙ্কর ভূমিকম্প 1897-তে, এবং তার যে সার্কাসের পশু পাখি জীবজন্তু ছিল তারা ভূমিকম্পে বাড়ি চাপা পড়ে সব মারা যায়, শুধু 2 বাঘ বেঁচে ছিল। ভয়ঙ্কর ক্ষতি হয়, সার্কাসের দল করেছেন। তখন তিনি আর বাংলাদেশে থাকলেন না, ওই 2 বাঘকে নিয়ে চলে এলেন কলকাতাতে।
কলকাতাতে শুরু করলেন সার্কাস ওই দুটো বাক্যে সঙ্গী করে, যেটা 18 বছর ধরে তিনি চালিয়েছিলেন। আর তার ওই সার্কাসের তাঁবুর বাইরে বড় বড় করে জল করে লেখা থাকতো, এই যে সার্কাস, তাতে লেখা থাকতো একটা ক্যাপশন, গ্র্যান্ড শো অফ ওয়াইল্ড অ্যানিমাল। একেবারে মানুষ কাতারে কাতারে ভিড় করতো সেই রয়্যাল বেঙ্গলের সঙ্গে। ছুটে আসা রয়্যাল বেঙ্গলের মুখের ভেতরে হাত পুড়ে দিয়ে তিনি খাঁচার মধ্যে তাকে ধরাশায়ী করছেন। এরকমভাবে 18 বছর তিনি এই সার্কাস দল চালালেন। এর মধ্যে তিনি আরো একটা কাজ করতেন, সেটা হচ্ছে বুকের উপরে 10 মণ পাথর উঠিয়ে তাকে হাতুড়ি দিয়ে ভাঙা হতো। বুকের ওপরে 10 মণ পাথর। এবং একবার নাকি তিনি লাট ভবন, সে লাট ভবনে 14 মণ পাথর বুকের উপরে তুলে সেটা হাতুড়ি দিয়ে ভাঙার মতো কষ্ট তো দেখিয়েছিলেন। ভাবা যায়, 14 মণ পাথর বুকের ওপরে, তারপরে আবার হাতুড়ি দিয়ে তাকে ভাঙা হচ্ছে। অক্ষত থাকতেন তিনি। এবং তখনকার দিনের খবরের কাগজ বাংলা ইংরাজি, তাতে তাকে নিয়ে নানান লেখা বেরোতো যে লৌহ মানব, এ কি মানুষ নাকি মহামানব নাকি দানব, এরকম শক্তি কি কোনো মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, বাঙালি, এই বাঙালিকে অর্ধেক কেন, বহু বাঙালি জানেন না তার কথা। তার নাম ব্যাঘ্রবীর শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। এরকমভাবে তার যখন সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছে, হঠাৎ করে ত্রিপুরার এক ল্যাংটা বাবা সন্ন্যাসী, তার নাম ল্যাংটা বাবা, তার সঙ্গে তার কোনোভাবে আলাপ হয়ে যায়। এবং সেই আলাপ হওয়ার পর তিনি তার আকর্ষণে পড়ে যান। সংসার ত্যাগ করেন শ্যামাকান্ত, ব্যাঘ্রবীর শ্যামাকান্ত, এই অদম্য সাহসী শ্যামাকান্ত। তিনি সংসার, তার স্ত্রী এবং কন্যাকে ত্যাগ করে তিনি চলে যান হিমালয়ের পাদদেশে, হিমালয়। এবং সেখানে এই ল্যাংটা বাবা তাকে এক তিব্বতী বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই তিব্বতী বাবা শ্যামাকান্তকে দীক্ষা দেন। তার নতুন নতুন নাম হয় তখন সোহং স্বামী। সোহং স্বামী শ্যামাকান্ত, ব্যাঘ্রবীর শ্যামাকান্ত হয়ে গেলেন সন্ন্যাসী। কি অদ্ভুত দেখুন। এরপর শ্যামাকান্ত তপস্যা করতে শুরু করলেন। সংসার, তার মায়া, এই অদম্য সাহস, দাপুটে জীবন সব ত্যাগ করে হিমালয়ের শান্ত পরিবেশে তিনি শুরু করলেন তপস্যা, ধ্যান। এবং তারপর তিব্বতী বাবার পরামর্শে নৈনিতাল থেকে 7 মাইল দূরে, হ্যাঁ, ভাওয়ালি বলে একটি জায়গাতে তিনি তৈরি করলেন তার প্রথম এই সন্ন্যাসীর আশ্রম, সোহং স্বামী আশ্রম। ভাওয়ালি সম্ভবত জায়গাটির নাম, এবং সেটা সিমলা থেকে নৈনিতাল থেকে 7 মাইল দূরে। ক্ষমা করবেন না, প্রচুর ঘাম হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এইখানেই তিনি থেকে গিয়েছিলেন এই আশ্রমে। এবং সেই সময় তিনি অনেক বইটইও লেখেন। এই ব্যাঘ্রবীর শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে সোহং স্বামী। এর কথা বাংলাদেশে আলোচনা কম বেশি হলেও আমাদের এপার বাংলায় খুব কম মানুষ জানেন যে জঙ্গলের বাঘকে বশ বানিয়ে তার সঙ্গে খালি হাতে লড়াই করা সত্যিকারের এরকম বাঘ শ্যামাকান্ত ব্যাঘ্রবীর, তার কথা বহু মানুষ জানেন না। তাই আজকে মনে হলো তার কথাটা জানাই। যাই হোক, একেবারে শেষ দিকে চলে এসেছি। তো সেখানে তিনি ওই সোহং স্বামী হয়ে গেলেন ভাওয়ালিতে। আশ্রমে তিনি বহু বই লিখেছেন, অনেক দর্শনের কথা লিখেছেন, আধ্যাত্মবাদের কথা প্রচুর লিখেছেন, বই আছে তার। সবশেষে তিনি 1918 সালের ডিসেম্বর মাসে, সম্ভবত 5 তারিখ হবে, হ্যাঁ, ডিসেম্বরের 5 তারিখে তিনি পরলোক গমন করেন বা দেহাবসান হয়। তখন বর্ধমানের পালিতপুর বলে একটা জায়গাতে আশ্রম ছিল এই তিব্বতী বাবার। সেই আশ্রমে তার দেহাবশেষ নিয়ে এসে বর্ধমানের সেই পালিতপুরে তাকে সমাধি দেওয়া হয়। যদি বর্ধমানের কেউ এটা দেখেন, তারা খোঁজ করবেন পালিতপুরে তিব্বতী বাবার আশ্রম।
আপনারা অবশ্যই এই ব্যাঘ্রবীর শ্যামাকান্তর সম্পর্কে বর্ধমানে যারা যাবেন অন্তত আশ্রমটা একবার ঘুরে আসবেন। আশুতোষ বাবুকে তো বলা হতো বাংলার বাঘ, কিন্তু বাংলাতে বাঘের সঙ্গে লড়াই করে খালি হাতে তাকে বশে আনা জঙ্গলের বাঘকে, সেই বাঘ একজনই ছিল, তিনি শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় ব্যাঘ্রবীর, যার পরবর্তীকালে নাম সোহংশ্যাম। এই অজানা এক বাঙালির গল্প আজকে আনকাট রাতে গল্পে তাই আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ বাংলা অনেক কিছু দিয়েছে, তো এরকম বীরদেরকেও দিয়েছে। তাই আজকের দিনে আনকাট রাতের গল্প এখানেই শেষ করছি। আরও একজন বাঙালিকে তো চিনলেন অন্তত এই গল্পের মাধ্যমে। বাঙালি এরকমভাবেও সাহসের প্রমাণ রেখেছে। যাই হোক, একটু বড় হয়ে গেল আজকের পর্বটি। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। বর্ষা এসছে, বৃষ্টি হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তার জন্য সাবধানতা অবলম্বন করুন। কারণ সুস্থ থাকতে গেলে সতর্ক থাকতে হবে। তাহলে আগামী পর্বে আরও কিছু অজানা ঘটনা, আরও কিছু অজানা মানুষ সম্পর্কে তাদেরকে তুলে ধরতে আবার ফিরে আসবো আমি, সঞ্চালক অমিতাভ। ততক্ষণের জন্য আজকের এই পর্বে আপনাদের সকলকে শুভরাত্রি। ভালো থাকবেন।